তো আজকে আমাদের 2026 সালের WBPSC মিসলেনিয়াস পরীক্ষার প্রাচীন ভারতের ইতিহাসের ৩ নম্বর ক্লাস। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হলো বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম। আজকের এই ক্লাসে সম্পূর্ণ এই টপিকটার থিওরি আলোচনা করব, যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে পারে সেই সম্পূর্ণ থিওরি আলোচনা করব। এবং আজকের এই ক্লাসের পিডিএফটা মানে ক্লাস পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে পাবে এই থিওরি পিডিএফটা। এবং তার সাথে কী পাবে? তার সাথে পাবে এমসিকিউ প্র্যাকটিস শিট। মানে আমি তোমাদের একটা শিট দেব, তার মধ্যে কিন্তু আজকে যে ক্লাসের থিওরিটা আলোচনা করব, মানে যেটা বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম হবে, সেই ভিত্তিক কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউর একটা শিট দিয়ে দেবো। সেটা তোমরা এই থিওরি ক্লাসের পর এই ক্লাস পিডিএফটা নিয়ে রিভিশন দেওয়ার পর সেই এমসিকিউগুলো নিজেরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে? এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই পাবে। কী পাবে? থিওরি আজকে যেটা আলোচনা করব তার তো পিডিএফটা পাবেই ফ্রিতে, ক্লাস পিডিএফ। তার সাথে পাবে কি? এমসিকিউ প্র্যাকটিস শিট, সেটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তবে কি করে পাবে এই দুটো পিডিএফ সেটা কিন্তু ক্লাসটা সম্পূর্ণ করো, তাহলে জানতে পারবে। এবং প্রথমে তোমাদের একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এমন কন্টেন্টের জন্য। আর যারা ক্লাসে নতুন তাদের বলে দিই, আমরা কিন্তু অলরেডি প্রাচীন ভারতের ইতিহাসের দুটো ক্লাস দিয়েছি। তো সেই ক্লাস দুটো দেখে আসো, সেগুলো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা লিঙ্ক পাবে, অথবা তোমরা আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেখানে গেলে কিন্তু পেয়ে যাবে। তাছাড়া আমাদের পলিটিরও কিন্তু ক্লাস দিয়েছি অলরেডি অনেকগুলো ক্লাস, সেই ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, শুরু করছি। আজকে আমরা সম্পূর্ণ বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম আলোচনা করব, একদম এক্সাম ওরিয়েন্টেড। ঠিক আছে? আর তোমাদের কাজ হবে কিন্তু সম্পূর্ণ ক্লাসটা প্রথমে দেখবে, তারপরে এই যখন এই পিডিএফটা আমি দেবো, পিডিএফটা নিয়ে একবার তোমরা এটাকে আরেকবার একটুখানি ভালো করে রিভিশন করে নেবে। করার পর কি করবে? যে এমসিকিউ প্র্যাকটিস শিটটা দেবো, সেটা দিয়ে কিন্তু এমসিকিউগুলো প্র্যাকটিস করবে। একদম প্রিন্টেবল এমসিকিউ শিট দেবো, তবে তোমরা ফোন থেকেও কিন্তু সেই শিটটা দিয়ে করতে পারো। প্রিন্ট করে যাদের যাদের ইচ্ছে তারা করতে পারো, আমি বলছি না যে প্রিন্ট করতেই হবে। যাই হোক, শুরু করছে আজকের ক্লাস। দেখো, প্রথমে আলোচনা করব বৌদ্ধ ধর্ম। ঠিক আছে? বুদ্ধিজম। দেখো, প্রথমে চলে আসি গৌতম বুদ্ধ সম্পর্কে। দেখো, আমি কিন্তু এই যে ক্লাসটা একদম এক্সাম ওরিয়েন্টেড, তার জন্য কিন্তু যেগুলো দরকার, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলোই কিন্তু আমি আলোচনা করব। দেখো, প্রথমে হচ্ছে গৌতম বুদ্ধ। তার জন্ম কত সালে? দেখো, যে বৌদ্ধ ধর্ম, সেখান থেকে কিন্তু গৌতম বুদ্ধের জীবনী থেকে প্রচুর প্রশ্ন আসে, তো সেগুলো আমাদের জানতে হবে। জন্ম কত সালে গৌতম বুদ্ধের? জন্ম 563 খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? নেপালের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে। এই নামটা ভালো করে মতো মাথায় রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। সালটাও মনে রাখবে, সাল থেকেও কিন্তু প্রশ্ন দেয়। 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে। তারপরে বংশ পরিচয়। তিনি ছিলেন শাক্য বংশীয়, ক্ষত্রিয় ছিলেন তিনি, কিন্তু এটা মাথায় রাখবে। পিতার নাম কী ছিল? পিতার নাম ছিল সুবোধন। মাতার নাম ছিল মহামায়া। বিমাতা মানে যিনি তাকে লালন পালন করেছিলেন, তার নাম কি? গৌতমী প্রজাপতি। এবং তার নামে কিন্তু তার নাম গৌতম বুদ্ধ হয়, এটা মাথায় রাখবে। স্ত্রীর নাম কী ছিল? স্ত্রীর নাম ছিল যশোধরা। এবং পুত্রের নাম কী ছিল? রাহুল। প্রত্যেকটা কিন্তু যে নামগুলো মনে রাখতে হবে, তার মাতার নাম কি, পিতার নাম কি, বিমাতার নাম কি, স্ত্রীর নাম কি, পুত্রের নাম কি, প্রত্যেক জায়গা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন বিগত বছরে অন্যান্য অনেক পরীক্ষায় এসেছিল, তো এগুলো কিন্তু মাথায় রাখতেই হবে। তারপরে গৃহত্যাগ, মানে তিনি কবে গৃহত্যাগ করেন? তিনি 29 বছর বয়সে গৃহত্যাগ করেন। এবং এই যে ঘটনা, যে তার গৃহত্যাগের যে ঘটনা, এটাকে কিন্তু মহাভিনিষ্ক্রমণ বলা হয়। আর এর প্রতীক কি? এর প্রতীক হচ্ছে ঘোড়া। এটা থেকেও প্রশ্ন দেয়। তার গৃহত্যাগ, তার যে দিব্যজ্ঞান লাভ, তারপরে তার ধর্মপ্রচার, তারপরে তার দেহত্যাগ, প্রত্যেকটাতেই কিন্তু মানে কিছু না কিছু নাম আছে, এবং তার প্রত্যেকটাতে কিন্তু কিছু না কিছু প্রতীক আছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। গৃহত্যাগকে, ঘটনাকে কী বলা হয়? মহাভিনিষ্ক্রমণ। এবং প্রতীকটা কি? প্রতীক হচ্ছে ঘোড়া। জ্ঞানলাভ, আর ঘোড়ার নাম কি হচ্ছে? কণ্টক। মতো মাইটার মাথায় রাখবে, কণ্টক লিখে রাখবে, কণ্টক। জ্ঞানলাভ, তিনি 35 বছর বয়সে বিহারের উরুবেলা বোধগয়ার নিরঞ্জনা, বর্তমানে হচ্ছে ফল্গু নদীর তীরে, মানে বর্তমান নাম মনে রাখতে হবে না, এটা মনে রাখবে যে উরুবেল্লা কোথায়? বিহারের উরুবেল্লা বোধগয়া যেটা আছে, এবং সে কোন নদী? নিরঞ্জনা নদী। এই নদীর তীরে একটি পিপল, যেটা হচ্ছে অশ্বত্থ গাছের নিচে তিনি দিব্যজ্ঞান লাভ করেন। একে কি বলা হয়? এই যে দিব্যজ্ঞান লাভ, এটাকে বলা হয় নির্বাণ। এর প্রতীক কি? এর প্রতীক হচ্ছে বোধিবৃক্ষ। এগুলো কিন্তু মাথায় রাখবে। কোথায় তিনি দিব্যজ্ঞান লাভ করেন? বিহারের উরুবেল্লায় নিরঞ্জন নদীর তীরে এবং একটি অশ্বত্থ গাছের বা পিপল গাছের নিচে। একে কী বলা হয়? নির্বাণ। গৃহত্যাগকে কী বলা হয়? মহাভিনিষ্ক্রমণ, প্রতীক হচ্ছে ঘোড়া। জ্ঞান লাভকে বলা হয় নির্বাণ, প্রতীক কি? বোধিবৃক্ষ।
প্রথম ধর্মাদেশ তিনি কোথায় দেন? তিনি সারনাথের মৃগদাবে তিনি 5 জন শিষ্যের কাছে প্রথম ধর্মবাণী প্রচার করেন এবং একে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এর প্রতীক কি? এর প্রতীক হচ্ছে চক্র বা হুইল। ঠিক আছে? এর প্রতীক কি? চক্র। তো এই প্রতীকগুলো মাথায় রাখতে হবে। একটু সেকেন্ড এটা উঠিয়ে দিই একটুখানি, হ্যাঁ। মহাপ্রয়াণ 483 খ্রিস্টপূর্বাব্দে তিনি 80 বছর বয়সী উত্তরপ্রদেশের কুশীনগরে কিন্তু তিনি দেহত্যাগ করেন এবং একে বলা হয় মহাপরিনির্বাণ এবং এর প্রতীক হচ্ছে স্তূপ। ঠিক আছে? মহাপরিনির্বাণ এবং এর প্রতীক হচ্ছে স্তূপ। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো এগুলো কিন্তু প্রত্যেকটা এই যে পয়েন্টগুলো বললাম না, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে, তাই প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বারবার করে রিভিশন দিতে হবে। আর এই যে স্তূপগুলো আছে, যে বৌদ্ধ ধর্মের স্তূপ, বিভিন্ন স্তূপ, সাঁচি স্তূপ আছে, আরও সারনাথের স্তূপ আছে, সেই স্তূপগুলো কিন্তু একটু দেখতে হবে যে কোথায় কোন স্তূপ আছে। আমি এই পার্টিকুলার যে স্লাইডে এগুলো আনিনি, স্তূপটা আমি আলাদা করে তোমাদের দিয়ে দেবো কোনো একটা ক্লাসে। বুদ্ধ জন্মের যে 5টি প্রধান ঘটনা এবং তার প্রতীক, এখান থেকে একটা প্রশ্ন ভাবো পরীক্ষায় দেয় এখান থেকে। জন্ম, জন্ম কোন প্রতীক? জন্ম হচ্ছে পদ্ম বা ষাঁড়, পদ্ম ষাঁড় বানা, পদ্ম ষাঁড়, পদ্মটাই ধরা হয়, বেশিরভাগ পদ্মটাই আসে। তারপর হচ্ছে গৃহত্যাগকে কী বলা হয়? মহাবিনিষ্কর্ম, এর প্রতীক হচ্ছে ঘোড়া। নির্বাণ লাভ মানে জ্ঞান লাভকে এর প্রতীক কী বলা হয়? প্রতীক হচ্ছে বোধিবৃক্ষ এবং একে বলা হয় নির্বাণ। আর ধর্ম উপদেশ যেটা দেওয়া হয়েছিল সেটাকে কী বলা হয়? ধর্মচক্র প্রবর্তন এবং এর প্রতীক হচ্ছে ধর্মচক্র বা হুইল, চক্রটা মাথায় রাখবে। তারপরে দেহত্যাগকে কী বলা হয়? মহাপরিনির্বাণ এবং এর যে প্রতীকের হচ্ছে স্তূপ। ঠিক আছে? স্তূপ তোমরা সকলে জানো স্তূপ। তো এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। তো এই যে 5টা পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্ট কিন্তু তোমরা চাইলে খাতায় নোটস করে নিতে পারো। নেক্সট দেখো, বৌদ্ধ ধর্মের মূল দর্শন ও সাহিত্য। মূল দর্শন ও সাহিত্য থেকে প্রশ্ন দেয়। আর্য সত্য কি? বৌদ্ধ ধর্মের আর্য সত্য হচ্ছে 4 নোবেল ট্রুথস, দুঃখ, দুঃখের কারণ, দুঃখের নিরোধ এবং দুঃখ নিরোধের পথ। দেখো, এইটা কিন্তু আরেকটু বড় করে লেখা আছে যে দুঃখ মানে পুরো পৃথিবী দুঃখময়, এই দুঃখের কারণটা কী? ঠিক আছে? দুঃখের কারণ কী? মানে দুঃখের কারণ হচ্ছে আকাঙ্ক্ষা, আশা, এগুলো। তারপরে দুঃখ নিরোধ, এই দুঃখ নিরোধের পথ হচ্ছে এই যে অষ্টাঙ্গিক মার্গ। এই যে এত ডিটেলসে কিন্তু দিতে দেবে না, মানে পরীক্ষায় এর পুরোটা তো লিখতে দেবে না, কারণ এটা তো ডেসক্রিপটিভ পেপার হচ্ছে না, এটা যেহেতু এমসিকিউ পেপার হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের জাস্ট এই পয়েন্টগুলো একটু যদি মাথায় রাখো না, তাহলে তোমরা অপশন এলিমিনেট করে অনায়াসে কিন্তু উত্তর করতে পারবে। ঠিক আছে? তো আর্য সত্য কী? আর্য সত্য পরীক্ষা এমনভাবে দেবে যে আর্য সত্য কোন ধর্মের সাথে যুক্ত? উত্তর হবে বৌদ্ধ ধর্ম। যদি তাও দিয়ে দেয় যে দুঃখ, দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখের নিরোধের পথ, এই 4টে মাথায় রাখবে। হয়তো এখান থেকে 3টে অপশানে দিয়ে একটা অন্য একটা কিছু দিয়ে বললো যে এর মধ্যে কোনটি আর্য সত্যের মধ্যে পড়ে না। তাই জাস্ট এর যে প্রাথমিক ধারণা সেটা একটু মাথায় রাখলেই হবে। তারপর হচ্ছে এই যে বলছে না দুঃখ নিরোধের পথ কী? পথটা হচ্ছে এই যে অষ্টাঙ্গিক মার্গ। ঠিক আছে? অষ্টাঙ্গিক মার্গ কী কী? এই দুঃখের মুক্তির 8টি পথ আছে। সৎ দৃষ্টি, সৎ সংকল্প, সৎ বাক্য, সৎকর্ম, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ স্মৃতি এবং সৎ সমাধি। ঠিক আছে? এই 8টা জাস্ট একটু মাথায় রাখো। বলছেন যে হুবহু মুখস্থ করতেই হবে, এই 8টাই পরীক্ষায় দেবে, এমন কিন্তু দেবে না পরীক্ষায়। ওকে? তো এগুলো একটুখানি জাস্ট একটুখানি দেখে রাখবে যে অপশান যাতে এলিমিনেট করতে পারো সেভাবে একটু দেখে রাখবে। তারপরে হচ্ছে ত্রিরত্ন। দেখো, ত্রিরত্নটা কিন্তু জৈন ধর্মেও আছে। জৈন ধর্মের ত্রিরত্ন আর বৌদ্ধ ধর্মের ত্রিরত্নটা কিন্তু আলাদা। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কী কী? বুদ্ধ, ধর্ম এবং সংঘ। জৈন ধর্মে আছে, সেটা আমি যখন জৈন ধর্মটা পড়াবো তখন বলে দেবো। তো এটা কি? বুদ্ধ, ধর্ম, সংঘ। এই 3টে মাথায় রাখবে, বুদ্ধ, ধর্ম, সংঘ। পরীক্ষা দিতে পারে। নেক্সট দেখো, এবার বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ দেখি। প্রধান ধর্মগ্রন্থ কি বৌদ্ধ ধর্মের? প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। মেইন এটা মনে রাখবে, ত্রিপিটক তো মনে রাখবে যে পরীক্ষায় দেবে ত্রিপিটক কোন ধর্মের ধর্মগ্রন্থ? উত্তর হবে বৌদ্ধ ধর্ম। এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এর থেকেও যেটা দিতে পারে যে ত্রিপিটক কোন ভাষায় লেখা? উত্তর হবে পালি ভাষায় লেখা। এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু এটাই দেয় যে কোন ভাষাটা জিজ্ঞাসা করে। ত্রিপিটক মানে 3টে পিটক কী কী? বিনয় পিটক, এটা হচ্ছে সন্ন্যাসীদের পালনীয় নিয়মকানুন, সংকলন করেন কে? উপালি। সূত্র পিটক, এটা বুদ্ধের মূল উপদেশাবলী, যেটা বৃহত্তম পিটক, এটা 3টের মধ্যে সংকলন করা হচ্ছে আনন্দ। এবং অভিধম্ম পিটক, এটা অভিধম্ম পিটক, বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব। যে 3টে মনে রাখবে। জাতক কি? বুদ্ধের পূর্বজন্মের মানে আগের জন্মের কথা কিন্তু এই যে জাতকে বলা রয়েছে। 550টির বেশি কাল্পনিক গল্প পালি ভাষায় রচিত। তার যে প্রথম মহিলা শিষ্যা কে ছিল? বুদ্ধের বিমাতা মহাপ্রজাপতি গৌতম ছিলেন বৌদ্ধ সংঘের যোগদানকারী প্রথম মহিলা। ঠিক আছে? তো এই জাতকটা মনে রাখবে। বুদ্ধের পুনর্জন্মের কথা মানে পূর্বজন্মের কথা কোথায় বলা হয়েছে? উত্তর হবে জাতকে। তারপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ টেবিল। দেখো, এখানে বলা হয়েছে বৌদ্ধ যে সঙ্গীত হয়েছিল মানে বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, অ্যাসেম্বলি হয়েছিল,
সেইখানে 4টা টোটাল বৌদ্ধ সঙ্গীতই হয়েছিল। এই 4টা থেকে প্রশ্ন কি কোনটা, কোনটা দিতে পারে? দেখো সালটা দেবে না, স্থান দেবে এবং কোন রাজার সময় হয়েছিল। মেন হচ্ছে এই যে দুটো পয়েন্ট আছে না, এই যে স্থান এবং কোন রাজার সময়, পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য কিন্তু এই দুটো কিন্তু বেশিরভাগ আমাদের মনে রাখতে হবে। বাকি সভাপতিটা দেখে রাখবে, যদি প্রশ্ন অনেকটা স্ট্যান্ডার্ড করে তাহলে কিন্তু এই সভাপতি থেকে দিতে পারে। বাকি সালটা দেখে রাখবে, সালটা দেওয়ার সম্ভাবনা খুবই কম। মেন দিতে পারে হচ্ছে যে স্থান এবং হচ্ছে সাময়িক রাজা, মানে কোন রাজা করেছিলেন, ঠিক আছে? স্থান কী হবে, প্রথমটা হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়েছিল? রাজগৃহতে। সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ। কে করিয়েছিলেন, মানে কার সময়? উত্তর হবে অজাতশত্রু, হর্ষঙ্ক বংশের রাজা। 383 খ্রিস্টপূর্বাব্দে সেকেন্ড হয়, যেটা হচ্ছে বৈশালিতে হয়। সভাপতি ছিলেন সবাকামী এবং রাজা কে ছিলেন? কালাশোক, তিনি ছিলেন শিশুরাগ বংশের রাজা। তারপর হচ্ছে পরবর্তীটা হচ্ছে 250 খ্রিস্টপূর্বাব্দে, যেটা কোথায় হয়েছিল? পাটালিপুত্রতে। সভাপতি ছিলেন মোগলিপুত্র তিস্তা এবং সমসাময়িক রাজা ছিলেন অশোক, যিনি ছিলেন মৌর্য বংশের রাজা। তারপরে এবং লাস্ট যেটা হয় সেটা হচ্ছে 72 খ্রিস্টাব্দে হয়, এটা কাশ্মীরে হয়। আর এর সভাপতি ছিলেন বসুমিত্র, সহসভাপতি ছিলেন হচ্ছে অশ্বঘোষ এবং সাময়িক রাজা ছিলেন কনিষ্ক, মানে কনিষ্ক সময় কিন্তু এটা হয়। তিনি কিন্তু চতুর্থ বৌদ্ধ কাউন্সিল করাইকে কনিষ্ক। এই যে বললাম টেবিল, মেন হচ্ছে যে পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য মেন হচ্ছে এটা আর এটা, এই দুটো জিনিস মনে রাখবে, বাকিগুলো এগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে? তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো হয়ে গেল আমাদের বৌদ্ধ ধর্ম মোটামুটি যতগুলো যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে পারে আমরা করে দিলাম। আর পরবর্তী আমাদের জৈন ধর্ম। তার আগে তোমাদের বলে দিই, আমাদের যে ডিজিটাল নোটস সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তোমরা চাইলে ডিজিটাল নোটসগুলো নিতে পারো। এই ডিজিটাল নোটসগুলো একদম পরীক্ষা ওরিয়েন্টেড। এগুলো ডাব্লিউবিপিএসসি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, গ্রুপ সি, গ্রুপ ডি, ডাব্লিউবিপি, কেপি, গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু সমানভাবে কার্যকরী। এখানে তোমরা কী ডিজিটাল নোটস পাবে? এখানে তোমরা ইতিহাসের প্রাচীন, মধ্য, আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিক বিজ্ঞান, ইকোনমি প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা ডিজিটাল নোটস পেয়ে যাবে এবং এগুলো কিন্তু একদমই টু দ্য পয়েন্ট লেখা, মানে যতটা পরীক্ষার জন্য দরকার, যতটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেভাবেই দেওয়া রয়েছে। আর এগুলো খুবই তাড়াতাড়ি শেষও করতে পারবে। তাছাড়া এগুলো কিন্তু দিয়ে তোমরা রিভিশনও করতে পারবে। অনেকে নিয়েছে এবং প্রত্যেকটা রিভিউ কিন্তু পজিটিভ। তোমরা যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর প্রাইসের যদি কথা বলি, প্রাইস কিন্তু একদমই অ্যাফোর্ডেবল, মানে যাতে সবাই নিতে পারে সেভাবে কিন্তু প্রাইজিং করা হয়েছে, মানে একদমই লো, তো সবাই কিন্তু অ্যাফোর্ড করতে পারে, ঠিক আছে? তোমরা অবশ্যই নিয়ে কিন্তু সামনে যেহেতু পশ্চিমবঙ্গে প্রচুর পরীক্ষা, প্রচুর ভ্যাকেন্সি আসছে, সেক্ষেত্রে এখন থেকে কিন্তু ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করো। তো যাই হোক, শুরু করছি। এবার জৈন ধর্ম। দেখো জৈন ধর্ম, হ্যাঁ, আমি তোমাদের কিন্তু শেষে যে তোমাদের যে প্র্যাকটিস শিট সেটা একবার দেখিয়ে দেবো কেমন প্র্যাকটিস শিটটা, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। দেখো প্রথমে হচ্ছে তীর্থঙ্কর। তীর্থঙ্কর কি, দেখো জৈন ধর্মের যে গুরুরা ছিলেন তাদের কিন্তু তীর্থঙ্কর বলা হতো। জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। এই ধর্মগুরু বললাম 24 জন তীর্থঙ্কর, মানে যদি পরীক্ষা এটা কিন্তু দেয় যে কতজন তীর্থঙ্কর ছিলেন, উত্তর হবে 24 জন তীর্থঙ্কর ছিলেন। কিন্তু আমাদের 24 জন তীর্থঙ্কর সম্বন্ধেই পড়তে হবে না, আমাদের মেনলি পড়তে হবে, বলছি তোমাদের, প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? প্রথম তীর্থঙ্কর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন জৈন ধর্মের, তার নাম কি? ঋষভদেব বা আদিনাথ। তার প্রতীক ছিল কি? প্রতীক ছিল ষাঁড়। এই যে প্রতীকগুলো কিন্তু পড়তে হবে। প্রতীক ছিল ষাঁড়। 23তম তীর্থঙ্করকে পার্শ্বনাথ, তার প্রতীক ছিল সাপ। তিনি কাশীর রাজপুত্র ছিলেন। দেখো একটা জিনিস বলতে ভুলে গেছি, ঋষভদেব আদিনাথের জন্ম কোথায়? উত্তর হবে কিন্তু অযোধ্যা। আর পার্শ্বনাথের জন্ম হচ্ছে বারাণসীতে, ঠিক আছে? জন্ম থেকে প্রশ্ন দিতে পারে, তার প্রতীক থেকেও প্রশ্ন দিতে পারে। প্রতীক হচ্ছে ষাঁড়। আর পার্শ্বনাথের প্রতীক হচ্ছে সাপ। তার দেওয়া 4টি নীতিকে চতুর্জাম বলা হয়। চতুর্জাম রেখেছি, পরে বলছি আমি। 24তম শেষ তীর্থঙ্কর কে ছিলেন? যে তিনি ছিলেন বর্ধমান মহাবীর। তার প্রতীক ছিল কি? সিংহ। তিনি জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা। আমাদের কিন্তু এই বর্ধমান মহাবীর যিনি ছিলেন 24তম বা শেষ তীর্থঙ্কর, এনার সম্পর্কে কিন্তু পড়তে পারে। এখান থেকে কিন্তু মেনলি প্রশ্ন আসে। এখান থেকে কী প্রশ্ন আসতে পারে, মানে আমাদের তো বর্ধমান মহাবীর পড়তেই হবে, তবে বাকি যে তীর্থঙ্কর ছিলেন তাদের সম্পর্কে আমাদের শুধুমাত্র প্রথম যে তীর্থঙ্কর ছিলেন তার নাম কি পড়তে হবে এবং 23তম তীর্থঙ্করের নামটা দিতে পারে এবং তাদের কি প্রতীকগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের জাস্ট পড়তে হবে। বাকি আমাদের বর্ধমান মহাবীর সম্পর্কে ভালো করে পড়তে হবে। দেখো, তো এবার আমাদের মহাবীর সম্পর্কে জানতে হবে। জৈন ধর্ম থেকে কিন্তু মহাবীর থেকেই আমাদের বেশিরভাগ প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয়, তো আমাদের এটা ভালো করে পড়তে হবে। দেখো, তার জন্ম হয় কত সালে? জন্ম হয় 540 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়? বৈশালীর নিকটবর্তী কুণ্ডগ্রামে। তার পিতার নাম কি? পিতার নাম সিদ্ধার্থ, মাতার নাম ত্রিশলা।
তিনি তার মাতা ত্রিশলা তিনি ছিলেন কিন্তু লিচ্ছবি রাজকন্যা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা ভালো করে দেয় এটা। পারিবারিক জীবন, তার স্ত্রীর নাম ছিল যশোদা, কন্যার নাম ছিল অনুজ্জা বা প্রিয়দর্শনা। এখানে তার জামাতা মানে মেয়ের জামাই যিনি ছিলেন জামালি। এই যে জামালি ইনি কিন্তু মহাবীরের প্রথম শিষ্য ছিলেন। এটা কিন্তু পরীক্ষায় দেয়, এটা কিন্তু ভালো করে দেখতে হবে। গৃহত্যাগ, তিনি ৩০ বছর বয়সে তার বড় ভাই নন্দীবর্ধনের অনুমতি নিয়ে গৃহত্যাগ করেন। এটা মনে রাখতে হবে না, জাস্ট তোমরা মাথায় রাখবে যে ৩০ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। বয়সটা অনেক সময় পরীক্ষায় দেয়। তিনি জ্ঞানলাভ কত বছর বয়সে? তিনি জ্ঞানলাভ ৪২ বছর বয়সে। এটা হবে কিন্তু জাম্বিকা গ্রামটা, এই জাম্বিকা গ্রাম। এক সেকেন্ড আমি এটা লিখে দিই, তাহলে তোমাদের পড়ার সুবিধা হবে। তোমরা লিখে নাও খাতায় এটা, জাম্বিকা গ্রাম। জাম্বিকা গ্রামের ঋজুপালিকা নদীর তীরে একটি শাল গাছের নিচে তিনি কৈবল্য লাভ করেন। এরপর তার নাম হয় জিন বা বিজেতা। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। গৌতম বুদ্ধ, যেটা বলেছিলাম, নিরঞ্জন নদীর তীরে তিনি একটা পিপল বা অশ্বত্থ গাছের নিচে জ্ঞান লাভ করেন। আর মহাবীর জৈন তিনি কিন্তু ঋজুপালিকা নদীর তীরে একটি শাল গাছের নিচে জ্ঞান লাভ করেন। এগুলো কিন্তু পরীক্ষায় দেবে। মহাপ্রণয়ন, তিনি 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে বিহারের পাবাপুরীতে মল্লরাজের প্রাসাদে তিনি দেহত্যাগ করেন। এটাও পরীক্ষা দেয়, তিনি কোথায় দেহত্যাগ করেন, কত বছর বয়সে। তার প্রথম শিষ্য ছিলেন জামালি, তার জামাতা, যেটা বললাম। তো এখানে যে পয়েন্টগুলো বললাম, এই প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন দেয়, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। পরবর্তী হচ্ছে জৈন ধর্মের মূল দর্শন ও নীতি। মহাপঞ্চব্রত, যেটা আমি আগে বলেছিলাম। পার্শ্বনাথ চতুর্জাম কি? 4টে নীতি পার্শ্বনাথ দিয়েছিলেন 23তম তীর্থঙ্কর। কি? অহিংসা, সত্য, অস্থেয় এবং অপরিগ্রহ। এই যে 4টা নীতি দিয়েছিলেন, এই 4টে নীতি একসাথে নাম কি ছিল? 4টে নীতি একসাথে নাম ছিল চতুর্জাম। তারপরে মহাবীর এর সাথে একটি নতুন নীতি অ্যাড করে, যেটা হচ্ছে ব্রহ্মচর্য। এই 5টা মিলে হয় কি? মহাপঞ্চব্রত। পরীক্ষায় দেয় যে মহাবীর কোন নীতিটি অ্যাড করেছিলেন চতুর্জামের সাথে। তো এখানে ব্রহ্মচর্য থাকবে, ধরো বাকি অন্যান্য 3টে অপশান থাকবে, তো উত্তর হবে ব্রহ্মচর্য। ত্রিরত্ন, আমি বললাম যে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন আছে, জৈন ধর্মের ত্রিরত্ন আছে। জৈন ধর্মের ত্রিরত্নটা কি? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ, অর্থাৎ রাইট ফেইথ, রাইট নলেজ এবং রাইট কন্ডাক্ট। আর বৌদ্ধ ধর্মে দেখলাম যে বৌদ্ধ ধর্ম এবং সংঘ। এগুলো কিন্তু ডিফারেন্টভাবে একটু ভালো করে পড়তে হবে। জৈন সাহিত্য, তার প্রধান ধর্মগ্রন্থ কি জৈনদের? দ্বাদশ সংঘ এবং 14টি পূর্ব। এগুলি মূলত প্রাকৃত এবং অর্ধমাগধী ভাষায় রচিত। আমি বললাম ভাষাটা কিন্তু ভালো করে দেখতে হবে। বৌদ্ধ ধর্মগ্রন্থটা পালি ভাষায় লেখা ছিল, ত্রিপিটক যেটা ছিল, কিন্তু জৈন ধর্মগ্রন্থ প্রাকৃত এবং অর্ধমাগধী ভাষায় রচিত। এবং কল্পসূত্র লিখেছিলেন কে? ভদ্রবাহু সংস্কৃততে। এটাও কিন্তু একটা জৈন ধর্মগ্রন্থ। তো এগুলো কিন্তু মাথায় রাখবে যে কোন ধর্মগ্রন্থ কোন মানে ধর্মের, সেটা কিন্তু পরীক্ষায় দিতে পারে। পরবর্তী দেখো, আমরা চলে আসি বৌদ্ধ জৈন ধর্মের বিভাজন ও সংগীতি। জৈন ধর্ম কিন্তু পরবর্তীকালে দুটি ভাগে, এক সেকেন্ড আগে দিয়েছি আমি, ওটা পড়েনি। হ্যাঁ, জৈন ধর্মার বিভাজনটা আমি দিয়েছিলাম, কোনো একটা কারণে হয়তো স্লাইডটা মিস হয়ে গেছে। যাকে আমি লিখে দিচ্ছি, এটা তোমরা দেখে নেবে। দেখো, প্রথমে আমরা বিভাজনটাই দেখে বলে দিই একবার তোমাদের। বিভাজনটা একবার এখানে বলে দিই, এখানে বড় হয়ে যাবে, এখানে বলে দিই। দেখো, জৈন ধর্ম কিন্তু পরবর্তীকালে যে মগধে খরা হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, এক সেকেন্ড একটু বড় করে দিই, হ্যাঁ এখানে একটু বলে দিই, চন্দ্রগুপ্ত মৌর্য আমি লিখে দিই। এখানে লিখতে সমস্যা হয়। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মগধে কিন্তু খরা হয়েছিল। তারপরে কিন্তু এই যে জৈন ধর্ম দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। কি ভাগ? একটা হচ্ছে শ্বেতাম্বর, একটা হচ্ছে দিগম্বর। তোমরা এটা কিন্তু খাতায় অবশ্যই লিখে নাও। আমি কিন্তু মানে পিডিএফে যেহেতু এটা পড়েনি, খাতায় তোমরা লিখে নিতে পারো। শ্বেতাম্বর ও দিগম্বর। শ্বেতাম্বর কি? শ্বেতাম্বর যারা মানে একটা দল হয়েছে, মানে ভাগ হয়েছিল, এই যে শ্বেতাম্বরের ধর্মাবলম্বী মানুষরা, তারা কিন্তু সাদা বস্ত্র পরিধান করতেন। সাদা বস্ত্র পরিধান করতেন। আর দিগম্বর যারা ছিলেন, তারা কিন্তু কোনো রকমের বস্ত্র পরিধান করতেন না, কোনো বস্ত্র পরিধান করতেন না। আমি এটা কাটা দিচ্ছি তো বুঝতে পারবে এখানে, এক সেকেন্ড এটা ভালো করে বলে দিই। তারা কিন্তু কোনো রকমের বস্ত্র পরিধান করতেন না। আর যদি বলে শ্বেতাম্বরের যে মানে লিডার বলতে পারো, মানে প্রধান কে ছিল, তাহলেও কিন্তু হবে স্থূলভদ্র। আর যদি বলে দিগম্বরের প্রধান কে ছিল, তাহলে হবে কিন্তু ভদ্রবাহু। আর এই ভদ্রবাহুর সাথে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য চলে গিয়েছিলেন
কর্ণাটকের শ্রাবণ বেলাগোলায় তিনি সেখানে সাল্লেখানা করে তার দেহ ত্যাগ করেন। ঠিক আছে, তো এই দুটো কিন্তু বিভাজন হয়েছিল জৈন ধর্মের যখন মগধে আর কি খরা হয়েছিল। খরা বলতে দুরবস্থা হয়েছিল। ঠিক আছে, তো এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। এটা একটু মুছিয়ে দিই। মৌর্য, তোমরা চাইলে এটা একটু স্ক্রিনশট করে নাও অথবা এটা খাতায় লিখে নাও। আবার বলে দিচ্ছি, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মানে মগধে দুরবস্থার কারণে দুটো কিন্তু ভাগে বিভক্ত হয়েছিল, খরা হয়েছিল তাই। আর জৈন ধর্মের দুটো ভাগে বিভক্ত কী কী, একটা হচ্ছে শ্বেতাম্বর, একটা হচ্ছে দিগম্বর। শ্বেতাম্বর যারা তারা সাদা বস্ত্র পরিধান করতেন এবং এদের হেড ছিলেন হচ্ছে স্থূলভদ্র, এবং দিগম্বরদের তারা কোনো রকমের বস্ত্র পরিধান করতেন না এবং এদের হেড ছিল ভদ্রবাহু। এবং চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু ভদ্রবাহু শুধুই চলে গেছিলেন কর্ণাটকের শ্রাবণ বেলাগোলাতে। ঠিক আছে, এবার হচ্ছে বৌদ্ধ সঙ্গীত। আমরা যেমন দেখলাম এই বৌদ্ধ সঙ্গীত বলছি জৈন সঙ্গীত, আমরা যেমন দেখলাম হচ্ছে বৌদ্ধ সঙ্গীত, তারপর হচ্ছে জৈন সঙ্গীত। সেটা সমস্যা হচ্ছে না, দেখো দুটো সঙ্গীত হয়েছিল। প্রথম হচ্ছে জৈন সঙ্গীত, তারিখটা তো পরীক্ষায় দেবে না, 300 খ্রিস্টপূর্বাব্দ। স্থানটা দেখবে, স্থানটা ভালো করে দেখতে হবে। স্থান হয়েছিল হচ্ছে পাটলিপুত্রতে, সভাপতি ছিল হচ্ছে স্থূলভদ্র। দ্বিতীয় জৈন সঙ্গীত কোথায় হয়েছিল, বল্লভী গুজরাট, এবং এর যে সভাপতি ছিলেন হচ্ছে দেবর্ষিরা, যে দেবর্ষি বা দেবর্ষি ক্ষমাশ্রমণ। প্রথম যে জৈন সঙ্গীত হয়েছিল তার বৈশিষ্ট্য কী, তার গুরুত্ব হচ্ছে জৈন ধর্মের 12টি অঙ্গ সংকলন এখানেই কিন্তু করা হয়েছিল। এবং দ্বিতীয়ত হচ্ছে জৈন ধর্মগ্রন্থগুলি চূড়ান্ত সংকলন এবং লিপিবদ্ধকরণ এখানে হয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস আমরা আলোচনা করে দিলাম বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম থেকে। তোমরা এগুলো ভালো করে খাতায় চাইলে নোটস করে নিতে পারো, অথবা পিডিএফ তো বলে দিলাম। আর তোমরা আমাদের ডিজিটাল নোটসগুলো নিতে পারো, তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, একদম টু দ্য পয়েন্ট লেখা। যতটা পরীক্ষায় দেবে ততটাই কিন্তু করা রয়েছে, এটা প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ, গ্রুপ সি, গ্রুপ ডি, ডাব্লিউপি, কেপি, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, এটা বললাম, গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পরীক্ষার জন্য এখানে মোটমাট তোমরা 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে। প্রাচীন মধ্য ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিকে বিজ্ঞান, ইকোনমি। ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে কিন্তু এখনই নিতে পারো, এই নাম্বারে প্রাইস একদম অ্যাফোর্ডেবল, যাতে সবাই নিতে পারে এমনই কিন্তু একদমই কম প্রাইস রাখা হয়েছে। আর তোমরা পিডিএফটা কোথায় পাবে বলছি, তার আগে তোমাদের একবার আমি যে শিটটা আছে সেটা একবার দেখিয়ে দিই। এক সেকেন্ড, শিট, তাই তো, এই যে শিট দেখো, তোমরা এই ক্লাস পিডিএফটা তো পাবেই। একবার বলে দিই কোথায় পাবে। তোমরা পিডিএফটা পাবে আমাদের টেলিগ্রামে, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এই যে টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে গিয়ে জয়েন করে নাও। তোমরা তো ওই যে ক্লাসের যে থিওরি পিডিএফটা পড়ালাম যেটা দিয়ে, সেটা কিন্তু পাবেই, সেটা তো পাবেই ফ্রিতে। তার সাথে কিন্তু এই শিটটাও ফ্রিতে, সেখানে আমি পরপর দুটো পিডিএফ আপলোড করে দেবো। প্রথমে সেই ক্লাস পিডিএফটা দিয়ে ভালো করে ওটা একবার রিভিশন দেবে, তারপরে কিন্তু এই প্রশ্নগুলো নিজেরা প্র্যাকটিস করবে। দেখো এটা কিন্তু যতটা দরকার ততটা কিন্তু প্রশ্ন দিয়েছি, এই উত্তর কিন্তু আমি একসাথে করে দিয়েছি যাতে পরে তোমরা উত্তরটা মেলাতে পারো। ঠিক আছে, তো এই শিটটাও কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে। ক্লিয়ার? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাস। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমন কন্টেন্টের জন্য।